হাই বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ওয়াওয়াতিয়ার মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এখানে কিছু সুপারস্টার এবং পলিটিশিয়ানের এমজিআর এর ফ্যানদেরকে দেখতে পাই, যারা কিনা একটা থিয়েটারে এসে বলছিল যে আজকে এমজিআর এর শরীরটা অনেক বেশি খারাপ, সেই কারণে আমরা তাকে আজকে দেখতে যেতে পারবো না। তোমরা আমাদেরকে তার কোনো একটা মুভি দেখাতে পারবে? এটা শোনার পর এখানে সেই থিয়েটারের মালিক রাজি হয়ে যায় এবং তাদেরকে এমজিআর এর একটা মুভি দেখিয়ে দেয়। এই কারণে এখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং এরা এখানে প্রার্থনা করছিল যে এমজিআর যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুক। অন্যদিকে আমরা একটা মহিলাকে দেখতে পারি যার কিনা ডেলিভারির সময় চলে এসেছে, সেই কারণে তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর এখানে আমরা দেখতে পারি এমজিআর এর ফ্যান একজনকে বলেছে এমজিআর সাহেব আর বেঁচে নেই। এটা শুনে তারা এখানে কান্না করা শুরু করে দেয়। তারপর কিছুক্ষণ পর সেই ফ্যানের কাছে এসে কেউ একজন বলছিল যে তোমার নাতনি হয়েছে, সেই কারণে তোমার তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়া উচিত হবে। অর্থাৎ সেই সময় এখানে সেই লোকটার বৌমারই বাচ্চা হচ্ছিল। এরপর এখান থেকে সে হসপিটালে যায়, সেখানে সে তার নাতনিকে কোলে নিয়ে অনেক বেশি খুশি হচ্ছিল। তখন সেই লোকটা সেই বাচ্চাটার পায়ে একটা তিল দেখতে পায় এবং ডক্টর তখন তাকে জানায় যে এই বাচ্চাটা এখানে 3:30-র সময় জন্ম নিয়েছে। তখন সেখানে এই লোকটি একটু ভাবতে লাগে এবং তারপর সে বলে ওঠে যে এমজিআরও তো এই দিন 3:30-র সময় মারা গেছে এবং তার পায়ের তলাতেও এরকম সেম টু সেম একটা তিল ছিল। এই জিনিসটা আমি একটা খবরের চ্যানেলে দেখেছিলাম। অর্থাৎ এখানে আমার নাতনি এখানে এমজিআর এর আশীর্বাদ পেয়েছে, এইটা বলে সে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটা যে ছিল সে এমজিআর এর অনেক বড় ফ্যান ছিল। এরপরে আমরা দেখতে পারি এখানে সেই বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছিল এবং তার দাদু এখানে তাকে সমস্ত কিছু শেখাচ্ছিল যাতে সেও সমস্ত কিছুতে এক্সপার্ট হয়ে যায়। এভাবে দিন পার হতে চলে যায়। এরপর আমরা এই রামু নামের বাচ্চা ছেলেটিকে দেখতে পারি যে কিনা কপালের দিক থেকে অনেক বেশি লাকি, কারণ আমরা যখন দেখতে পারি সেখানে একদিন এই বাচ্চাটা তার দাদুকে বাইক কিনে দেওয়ার জন্য একটা লটারিতে যখন টিকিট কেটেছিল এবং সে সেই লটারিটাকে জিতে যায় এবং সে পরের দিনই তার বাবাকে সে জানায় যে সে এখানে 25 লক্ষ টাকার একটা লটারি জিতেছে এবং সে তাকে আরো জানাচ্ছিল যে সে এই টাকা দিয়ে তার দাদুর জন্য একটা বাইক কিনবে। তখন সেখানে তার দাদু আসে। তার দাদু যখন এখানে জানতে পারে যে তার নাতি এখানে সেই লটারির টাকা দিয়ে একটা বাইক কিনতে চলেছে, সে তৎক্ষণাৎ সেই লটারির টিকিটটাকে সেখানে ছিঁড়ে ফেলে এবং সে সেটাকে ছিঁড়ে ফেলার পর বলে যে সাহেব বলতো যেই টাকাগুলো আমরা খাটনি করে কামাই সেগুলোকে আমাদেরকে নিজের শখ মেটানোর জন্য ব্যবহার করা উচিত। এটা শুনে সে সেখানে অনেক বেশি রেগে যায় এবং সে সেখানে মনে করলো যে তার দাদু কখনোই তাকে তার মন মর্জি মতো কাজ করতে দেবে না। সেই কারণে সে সেই দিনের পর থেকে তার দাদুর সামনে ভদ্র সাজা শুরু করে দিল, কিন্তু অন্য লোকেদের সামনে সে বদমাশ বাচ্চাই ছিল। তারপর একদিন এখানে তার দাদু তাকে জানাচ্ছিল যে সাহেবও সবাইকে সাহায্য করত, সেই কারণে সেও চায় যে রামু যেন পাওয়ারের দমে সবাইকে সাহায্য করুক, সেই জন্য তোমাকে এখানে পুলিশের চাকরি করতে হবে। এটা শুনে এখানে রামুও রাজি হয়ে যায়। তারপর এখানে অনেক বছর পরে সিন দেখানো হয় যেখানে রামু একজন ইন্সপেক্টর হয়ে গেছে এবং সমস্ত লোকেরা এখানে রামুর ব্যাপারে কথা বলছে যে রামু কত বেশি ঘুষ নিত। আর আজ তো এখানে সীমা পার করে ফেলা হয়েছে। রামু তো একজন প্রডিউসারের কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়ে ফেলেছে, যার কারণে এখানে প্রডিউসার রামুর উপর কেস করে দিয়েছে। আর এখানে তদন্ত করে জানা গেছে যে রামুর বাবার অ্যাকাউন্ট থেকে এখানে সেই প্রডিউসারের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা গেছে। এই সমস্ত কিছু দেখে এখানে জাজ রামুকে অনেক বেশি বকাঝকা করে এবং তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। এরপর এখান থেকে রামু বাড়ি ফিরে আসে এবং বাড়িতে তার দাদু তার কাছ থেকে একটা চশমা চাইছিল যেটাকে রামু কোথাও লুকিয়ে রেখেছে। আসলে এখানে রামুর সাসপেন্ড হওয়ার খবরটা এখানে খবরের কাগজে চলে এসেছে, সেই কারণে রামু চাইছিল না যে তার দাদু এই খবরটাকে পড়ুক, সেই কারণে সে তার চশমাটাকে লুকিয়ে রেখেছে। এরপর আমরা এখানে স্বামী নামের একজন ব্রোকারকে দেখতে পারি যে কিনা বড় বড় বিজনেসম্যান এবং মন্ত্রীদের ডিল করাতো। সে আজকে এখানে একজন সিএম এর কাছে একটা কোম্পানির ডিল করানোর জন্য এসেছিল। আসলে এই কোম্পানির বিরুদ্ধে এখানে পাবলিকের লোকেরা ধর্ণা দিয়েছে, সেই কারণে সেই লোকটি তখন তাকে বলেছিল সেই পাবলিকের মধ্যে আমাদের লোক
পাঠিয়ে সেখানে ঝামেলা বাঁধিয়ে দেব, যার কারণে এখানে মামলাটা সহজে রাফা দফা হয়ে যাবে। তুমি শুধু আমাদেরকে এটার জন্য পারমিশন করিয়ে দাও, কারণ সেখানে খুনও হতে পারে, আর এর জন্য তুমি এখানে 1 থেকে 42 মিলিয়ন ইউরো পেতে পারো। এটা শোনার পর এখানে সিএম এর মনে একটু লোভ চলে আসে, সেই কারণে সে সেখানে রাজি হয়ে যায়। এরপর এখানে আমরা রামুকে দেখতে পারি যে একটা বাড়ি এসেছিল এবং সে এখানে প্রায় আসে তার কাছ থেকে সপ্তাহের টাকা নেওয়ার জন্য। আর আজকে আমরা সেখানে দেখতে পাচ্ছি রামু এখানে এসে অনেক বেশি এনজয় করছিল। এরপর এখান থেকে যখন রামু চলে যাচ্ছিল তখন সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা সেখানে হারিয়ে গেছে। রামু এখানে এই মেয়েটিকে দেখার পর একটু ফিদা হয়ে যায়, সেই কারণে সে তার সাথে কথা বলতে যায়, কিন্তু সেই মেয়েটি তখন তাকে কিছু বললো না এবং সেখান থেকে চলে গেল। কিন্তু রামুর তো এখানে সেই মেয়েটিকে অনেক বেশি পছন্দ হয়ে গেছে। তখনই সেখানে আমরা দেখতে পারি একটি মেয়ে গাড়ি এনে একটা স্কুটিওয়ালাকে ধাক্কা মেরে দিয়েছে, যার কারণে তার সেখানে মৃত্যু হয়ে গেছে। এবং রামু সেখানে দেখতে পারে যে সেই মেয়েটি সেখানে অনেক বেশি নেশা করে রয়েছে। তারপর এখানে সেই মেয়েটির কাছে একটা লোকের ফোন আসে এবং সেই ফোনটিকে সেখানে রামু তোলে। এখানে মনি নামের একজন লোক বলছিল সে স্বামীর মেয়ে। তখন এই লোকটা রামুকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে। তখন রামু তাকে জানায় যে এই মেয়েটি একটা লোককে ধাক্কা মেরে ফেলেছে। সে আরো জানায় যে আমি একজন পুলিশ অফিসার, আমি এই ব্যাপারটাকে সামলে ফেলতে পারবো। তখন মনি তাকে জানায় যে ঠিক আছে, তুমি ব্যাপারটাকে সামলিয়ে নাও, আমি তোমাকে যেভাবে হোক কোন রকম ভাবে সাহায্য করে দেবো। এরপর রামু এখান থেকে তাড়াতাড়ি করে সেই মেয়েটিকে হসপিটালে পাঠায় এবং সে ব্যাপারটাকে এখান থেকে মিটিয়ে ফেলে। এরপর এখানে স্বামী আসে হসপিটালে তার মেয়েকে দেখার জন্য যে এখানে পুরোপুরি ভাবে ঠিক রয়েছে। তারপর সে এখানে রামুকে জানায় যে তোমার যা লাগবে আমাকে বলো, আমি তোমাকে সমস্ত কিছু দিতে রাজি রয়েছি। রামু তখন তাকে জানায় যে স্যার আমি 6 মাসের জন্য সাসপেন্ড হয়ে রয়েছি, তুমি যদি পারো তাহলে আমার এই সাসপেনশনটাকে সরিয়ে দাও। তখন স্বামী রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি রামু পরের দিন থেকে আবার কাজে আসা শুরু করে দিয়েছে। তখনই তার কাছে সেই মনি নামের লোকটির ফোন আসে এবং সে বলে যে সেই সময় একটি মেয়ে ভিডিও করছিল যে একটা গাড়ি একটা লোককে উড়িয়ে ফেলেছে, সেই কারণে তুমি সেই মেয়েটিকে গিয়ে বোঝাও যাতে ব্যাপারটা এখানে থেমে যায়। তখন রামু বলে যে ঠিক আছে, তুমি আমাকে সেই মেয়েটির ভিডিও পাঠাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। রামু তখন তাকে জানায় যে ঠিক আছে, তুমি মেয়েটির ভিডিও পাঠাও, আমি ব্যাপারটাকে দেখে নিচ্ছি। এরপর যখন রামু সেই ভিডিওটাকে ওপেন করে তখন সে দেখতে পারে এটা তো সেই মেয়েটা এবং সে আমাকে জানিয়েছে আমাকে যে মেরে ফেলেছে সে এখনো বেঁচে রয়েছে এবং সে এখনো কোনো সাজা পায়নি। এটা দেখার পর রামু তাড়াতাড়ি করে সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। এই মেয়েটির নাম ছিল ভু। এখানে রামু তার সাথে দেখা করতে যায় এবং তাকে গিয়ে বলে তুমি মিথ্যে কথা কেন ছড়াচ্ছ। তখন ভু নামের মেয়েটি বলে যে আমি মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলেছি, কিন্তু রামু তার কথায় বিশ্বাস করছিল না। তখন মেয়েটি তাকে বলে যে ঠিক আছে, তাহলে আমাকে বলো তোমার পরিবারে কেউ মারা গেছে কিনা, আমি তার সাথে কানেক্ট করে দেখাচ্ছি। তখন রামু এখানে তার দিদার নাম নেয়। তারপর এখানে মেয়েটি তার দিদাকে কানেক্ট করার চেষ্টা করে এবং সেখানে সে হঠাৎ করে কিছু অদ্ভুত শব্দ শুনতে পারে, সেই কারণে সে এখানে রামুকে জড়িয়ে নেয়। কিন্তু অন্যদিকে রামুর তো ব্যাপারটা ভালো লাগছিল কারণ সে তার এত ক্লোজ হয়েছে। তারপর এখান থেকে রামু চলে যেতে লাগছিল এবং তাকে বলে যাচ্ছিল যে তুমি লোকদেরকে এভাবে পাগল বানিও না। তখন মেয়েটি তাকে জানায় যে আমি কাউকে পাগল বানাচ্ছি না, আমি আসলেই তোমার দিদার সাথে কানেক্ট করতে পেরেছি। সে তাকে বলছিল যে তুমি তোমার দাদুকে যতই মিথ্যে কথা বলো না কেন সে সবকিছু দেখতে পারছে। এটা শোনাতে এখানে রামু অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে লাগলো যে এই মেয়েটি কি করে জানলো যে সে তার দাদুকে এতদিন ধরে পাগল বানিয়ে আসছে। তারপর এখান থেকে রামু পুলিশ স্টেশনে চলে আসে, যেখানে সে এসে নিউজে দেখছিল কিছু হ্যাকাররা এখানে অনেক বড় একটা ওয়েবসাইটকে হ্যাক করে নিয়েছে, যেখানে একটা পলিটিক্যাল পার্টির ওয়েবসাইটও জড়িত ছিল। যেখানে আমরা দেখতে পারি ইয়েলো ফেস হ্যাকাররা ব্যাপারটাকে হ্যাক করেছে, যেখানে পাবলিককে বলছিল যে জায়গাগুলোতে এখানে প্রোটেস্ট চলছে সেখানে পাবলিকদের 10 দিনের মধ্যে অনেক বেশি বিপদ আসতে চলেছে। এখানে সরকাররা কিছু লোকেদের সাথে হাত মিলিয়েছে এবং তারা 10 দিন পর এখানে সেই জায়গায় ঢুকে তাদেরকে মেরে ফেলবে। এই খবরটা এখানে বাইরে আসার পর অনেক বেশি হইচই লেগে পড়ে। এখানে সিএমও অনেক বেশি ঘাবড়ে গেছিল। তখন স্বামী তাকে বলে যে আমরা তাদের ব্যাপারে ঠিক খোঁজ করে নেব, তুমি চিন্তা করো না। অন্যদিকে আমরা রামুকে দেখতে পারি যে ভাবছিল এই ইয়েলো ফেস হ্যাকারের কেসটি যদি তার কাছে চলে আসে তাহলে সে তার অনেক বেশি নাম কামাতে পারবে। সেই কারণে সে এখানে মানের কাছে এসে তাকে বলে যে এই কেসটির মধ্যে তাকেও জয়েন্ট করতে।
যেটা কিনা সেখানে সোয়ামিয়া শুনতে পেরে যায় এবং সে তাকে এই কেসটির মধ্যে জয়েন্ট করে নেয়। এরপর আমরা দেখতে পারি এখানে সমস্ত বড় বড় অফিসাররা একটা রুমের মধ্যে বসে রয়েছে এবং তারা সেখানে ডিসকাস করছে যে এই ব্যাপারটা বাইরে কিভাবে এসেছে। এরপরে এখানে বেরিয়ে এসে যে কিছু মিনিস্টার সেই পার্টিতে গেছিল তখন তাদের সেখান থেকে ফোন চুরি হয়ে গেছে আর এই মিনিস্টারের ফোন থেকে এই ব্যাপারগুলো লিক হয়ে গেছে। এরপর তারা এখানে ভাবতে লাগলো যে এই হ্যাকারটাকে এবার কিভাবে বাইরে বের করা হবে। অন্যদিকে আমরা দাদুকে দেখতে পারি যে তার চশমাটাকে খুঁজে পেয়ে গেছে, সেই কারণে সে তার একদিন পুরনো একটা খবর পড়ছিল। তখন তার চোখে একটা খবর পড়ে যেখানে তার নাতনি এখানে সাসপেন্ড হয়ে গেছে, যেটাকে দেখে তো সে এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা রামুকে দেখতে পারি সে এখানে সেই হ্যাকারটাকে ধরার জন্য প্ল্যান ভাবছিল। সে বলছিল আমরা একটা সেটআপ তৈরি করব, যেভাবে সেই হ্যাকার সেই মন্ত্রীদের ফোনের কথা জানতে পেরেছে সেভাবে আমরা তাদেরকে তার জালের মধ্যে ফাঁসিয়ে দেব। যে মিনিস্টারের ফোন হ্যাক করা হয়েছে সেই মিনিস্টারের ফোন দিয়ে আমরা এমন এমন কথা বলাবো, প্রোটেস্ট করার মধ্যে লিডারের গ্যাংয়ের এখানে এনকাউন্টার করা হবে। তারপর হ্যাকার যখন এই সমস্ত কথাগুলো শুনবে তখনই তারা কিছু করার চেষ্টা করবে এবং এটাই হবে আমাদেরকে হ্যাকারকে ধরার সব থেকে বড় একটা সুযোগ। অন্যদিকে আমরা এখানে রামু দাদুকে দেখতে পারি যে পুলিশ স্টেশন যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সে মনে করছিল তার নাতিকে কিভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তখন রামুর বাবা এখানে তাকে আটকে ধরে, কিন্তু তার দাদু তাকে জানায় যে আমার নাতনি একদম সৎভাবে কাজ করে। তখন তাদের বাপ ছেলের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। এরপর রামুর বাবা এখানে তাকে সত্যি কথা বলে দেয়, খবরের কাগজে যেটা লেখা রয়েছে সেটা একেবারে সত্যি কথা। সে সত্যিকারে এখানে ঘুষ নেওয়ার জন্য ধরা পড়ে গেছে এবং তোমার নাতি যে ছিল সে স্কুলেও চিটিং করতো এবং সে যে পুলিশের চাকরিটিকে পেয়েছে সেটাকেও সে ঘুষ দিয়ে পেয়েছে। এটা শোনার পর তো এখানে দাদু অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে অনেক বেশি দুঃখ পায়। অন্যদিকে আমরা দেখতে পারি এখানে দুটো মিনিস্টারের মধ্যে কথা চলছে যারা কিনা মেসেজে কথা বলছে এবং তারা একে অপরকে কাগজে মেসেজ লিখে পাঠানো শুরু করেছে এবং যা যা কিছু হচ্ছে সেগুলোর দোষ তারা অন্য লোকের উপর দিচ্ছিল। এরপর আমরা দেখতে পারি এখানে রামুর কাছে তার মায়ের ফোন আসে এবং তার মা তাকে বলছিল যে তোমার দাদু সমস্ত কিছু জেনে গেছে, সেই কারণে তুমি এখানে তাড়াতাড়ি করে চলে আসো। কিন্তু রামু তো এখানে এই মিশনের জন্য অনেক বেশি বিজি ছিল। তারপরে আমরা দেখতে পাই সমস্ত পুলিশ অফিসাররা একসাথে হয়ে গেছে, কারণ তারা পুরোপুরি ভাবে শিওর ছিল যে এখানে সেই ইয়েলো ফেসের গ্যাং এর কেউ একজন আসবে। আর তখন তেমনটাই হয়, সেখানে একজন পিৎজা ডেলিভারি বয় আসে এবং সে সেই লিডারের রুমে একটা পিৎজা ডেলিভারি করে চলে যায়। কিন্তু সেখানে পুলিশ আগে থেকে ছিল, তারা সেই পিৎজা বক্সে একটা বারকোড দেখতে পারে এবং তারা সেই বারকোডটাকে স্ক্যান করে তখন তারা তার মধ্যে থেকে একটা ভিডিও পায় যেখানে সেই ইয়েলো ফেসের লোকটি বলছিল যে পাবলিককে এখানে গুমরা করার জন্য বলা হচ্ছে আর তোমাদেরকেও খুব তাড়াতাড়ি মেরে ফেলে দেওয়া হবে। এরপর সেই পুলিশ অফিসার এখানে সেই পিৎজা ডেলিভারির পিছনে যাওয়া শুরু করে দিল এবং রামু এখানে সেই গ্যাং এর কাছে যাওয়া শুরু করে দিল যেখানে সমস্ত গ্যাংরা একসাথে ছিল। তারপর সে সেখানে গিয়ে সেই গ্যাংদেরকে অনেক বেশি মারধর করে, সেখানে একটা মেয়েও ছিল এবং পুলিশ অফিসাররা এদেরকে অ্যারেস্ট করে নেয়। তারপর এখানে রামুর কাছে একটি ফোন আসে যেখানে বলা হচ্ছিল যে তোমার দাদু এই পৃথিবীতে আর বেঁচে নেই। এটা শুনে তো এখানে রামু অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে কান্না করতে করতে বাড়িতে ফিরে এবং সে এখানে এসে অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং তার এখানে কোথাও না কোথাও অনেক বেশি খারাপ লাগছিল যে তার দাদুর সাথে সে শেষবারের মতো কথাও বলতে পারলো না। এরপর যখন রামু এখানে তার দাদুর সাথে ছিল তখন তার কিছু অনুভব হচ্ছিল এবং সে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছিল। অন্যদিকে স্বামী এটা শুনে অনেক বেশি খুশি হচ্ছিল যে সেই হ্যাকারগুলোকে ধরে ফেলা হয়েছে, সেই কারণে এখানে স্বামী বলছিল যে তাদেরকে মেরে ফেলো এবং রিপোর্টে বলে দাও যে তারা পালানোর চেষ্টা করছিল, সেই কারণে এনকাউন্টারের জন্য তারা সেখানে মারা গেছে। তারপর সেই অফিসার সেখানে রাজি হয়ে যায়। তারপর অন্যদিকে আমরা রামুকে দেখতে পারি যে হঠাৎ করে রাত্রিবেলা এমজিআর এর স্বপ্ন দেখতে পায়, যেটাকে দেখে এখানে রামু অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এখানে এমজিআর রামুর শরীরে ঢুকে যায়। এরপরে আমরা এখানে দেখতে পারি দাদুর আত্মা এখানে এমজিআর কে বলেছিল যে এখন তার নাতনির দায়িত্ব তার। তখন এমজিআরও তাকে প্রমিস করেছিল যে আমি তোমার নাতনিকে সঠিক রাস্তায় নিয়ে আসবো। এরপর আমরা দেখতে পারি যে রামুর মধ্যে যে এমজিআর এর আত্মাটা ছিল সে আগে এখান থেকে সেই হ্যাকারের কাছে যায় তাদেরকে সাহায্য করার জন্য, কারণ এমজিআর এখানে লোকেদেরকে সাহায্য করতে চাইছিল। এরপর যখন এই হ্যাকারগুলোকে এখান থেকে মেরে ফেলা হচ্ছিল তখন এখানে এমজিআর তাদেরকে অনেক বেশি মারে এবং এই গ্যাংয়ের লোকগুলোকে এখান থেকে ছাড়িয়ে নেয়। এরপরের দিন এখানে রামু যখন ঘুম থেকে উঠে তখন তার কিছুই মনে ছিল না, সেই কারণে সে তাড়াতাড়ি করে তার দাদুর অন্তিম সংস্কারটাকে সেরে ফেলে। এরপরে এখানে রাত্রিবেলা সেই কাজগুলো আবার শুরু হয়ে যায়। আসলে এখানে রাত্রিবেলা করে রামু শরীরে এমজিআর এর আত্মা চলে আসে। সে এখানে সমস্ত বাচ্চা লোকেদেরকে অনেক মারতো, কারণ সে যেভাবে হোক এই বাজে জিনিসগুলোকে শেষ
করতে চায়। এভাবেই দিন পার হতে যাচ্ছিল। এমজিআর এখানে অনেক বদমাশ লোকেদেরকে অনেক বাজেভাবে মারধর করত। এরপর এখানে আস্তে আস্তে শহর থেকে গুন্ডাদের উৎপাত কমে যেতে লাগলো। রাত্রিবেলা এইগুলো হতো এবং সকালবেলা হলে রামুর কিছুই মনে থাকতো না। এইরকম ভাবে 2-3 দিন পার হচ্ছিল। রামুর এখানে মনে হচ্ছিল সে হয়তো ঘুমের ঘরে চলার অভ্যাস হয়ে গেছিল। এরপর যখন রামু এখান থেকে পুলিশ স্টেশন যাচ্ছিল তখন বাড়ির কিছু লোকেরা এসে তাকে বলছিল যে একজন এমজিআর সেজে আমাদেরকে মারধর করে এখান থেকে চলে গেছে। সে আমাদেরকে আরো বলে গেছে রামুকে আর ঘুষ দিতে না এবং রামুর থেকে আমাদেরকে দূরে থাকতে। রামু তখন তাকে জানায় যে তোমরা কি পাগল হয়ে গেছো, কিন্তু রামু এই ব্যাপারটা কিছুই বুঝতে পারছিল না। এরপর এখানে স্বামী রামুর কাছে আসে এবং তাকে সে জানায় যে সেই হ্যাকারগুলোকে কেউ ছাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু তুমি আমার হয়ে যদি সেই গ্যাংগুলোকে ধরে নাও তাহলে আমি তোমার লাইফটাকে সেট করে দেব। এটা শুনে তো এখানে রামুর মধ্যে লোভ চলে আসে, সেই কারণে সে এই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। এরপর রামু এখান থেকে তাড়াতাড়ি করে বুর কাছে আসে এবং তাকে সে জানায় যে আমার লাইফে অনেক ভুলভাল জিনিস হচ্ছে, সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে দেখে বলো আমার কি হয়েছে। তারপর বু এখানে তাড়াতাড়ি করে তার গুরুজিকে ডাকে এবং তাকে দেখতে বলে। তখনই রামুর মধ্যে থেকে এখানে এমজিআর বেরিয়ে আসে। এটাকে দেখে এখানে সেই গুরুজি অজ্ঞান হয়ে যায়। তারপর এখানে এমজিআর এখানে বুর সাথে কথা বলে, কিন্তু বুও তো এটাকে বিশ্বাস করতে পারছিল না যে এমজিআর এখানে কিভাবে রামুর মধ্যে চলে আসতে পারে। তারপর এমজিআর বুকে এখানে বিশ্বাস জাগায়। এরপর এমজিআর এখান থেকে সেই হ্যাকারের গ্যাং এর কাছে যায় যারা কিনা এখানে রামুর বাড়িতে লুকিয়ে ছিল। এরপর আমরা এখানে দেখতে পারি যে রামু দিনের বেলা যে সমস্ত কিছু জিনিস দেখতে পারতো সেগুলো এমজিআরও দেখতে পারতো, কিন্তু রামু যখন এমজিআর হয়ে যেত তখন রামুর এগুলো কিছুই মনে থাকতো না। সেই কারণে রামু এখানে দিনরাত ভাবে সেইগুলোই ভাবতে শুরু করে দেয় যে সে কখন অজ্ঞান হয়ে যেত এবং সে কখন এখানে জ্ঞান ফিরতো। তারপর এখানে একজন পুলিশ অফিসার রামুর কাছে আসে যে তাকে বলছিল যে একটা মেয়ে রয়েছে, সে সেই লোকটাকে দেখেছে। তারপর যখন এখান থেকে রামু সেই মেয়েটিকে দেখতে যায় তখন সে দেখতে পারে যে এই মেয়েটি আর কেউ না, ভু। তারপর তারা এখান থেকে ভুকে একটা ফ্ল্যাটের ছাদে গিয়ে সিটে বেঁধে দেয়, তাকে চড় মারতে শুরু করে দেয় যাতে এমজিআর এখানে এসে সেই মেয়েটিকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। তখন ভু এখানে তাকে বলে যে আমি অনেক ভালোভাবে জানি যে এখানে এমজিআর আমাকে বাঁচাতে অবশ্যই আসবে। তারপর আমরা এখানে দেখতে পারি সত্যি এমজিআর এখানে চলে এসেছে, যে এখানে এসে সবাইকে অনেক বাজেভাবে মারধর করে ভুকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা এখানে রামুকে দেখতে পারি তার এখানে আরো একবার চোখ খুলেছে এবং তার এখানে আবারও কিছু মনে নেই। এরপর যখন রামু তার বাড়িতে আসে তখন সে দেখতে পারে এখানে সে ইয়েলো ফেসের গ্যাংরা রয়েছে। এটাকে দেখে তো এখানে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগলো যে এরা এখানে কি করছে, কারণ এদেরকে ধরার দায়িত্ব তো এখানে রামু পেয়েছিল। তখনই তার মধ্যে এমজিআর চলে আসে এবং সে এখানে সেই হ্যাকার্স গুলোকে নিয়ে সে বুর কাছে আসে যাতে এরা এখানে বুর কাছে সেফ থাকুক, কারণ রামু তো এখন সেই কন্ডিশনে নেই যেখানে এখানে তারা সেফ থাকতে পারুক। তারপর এখানে পুলিশ অফিসাররা রামুর কাছে আসে এবং তাকে বলে যে কালকে রাত্রিবেলা যে এখানে এমজিআর সে যে লড়াই করছিল তাকে দেখে আমাদেরকে মনে হচ্ছিল সে তো আসলে তুমি, এবং কালকে মারধরের সময় আমরা তার ফিঙ্গারপ্রিন্টও পেয়েছিলাম, সেই কারণে আমরা এখানে তার ফিঙ্গারপ্রিন্টটাকে তোমার সাথে ম্যাচ করাতে চাই যাতে আমরা আমাদের ডাউটটাকে মেটাতে পারি। যার কারণে এখানে রামু তো অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল সে কোথাও না কোথাও এখানে বিনা কিছু করে ফেসে যেতে পারে। এরপর এখান থেকে রামু বাথরুমে যায় এবং সে সেখানে গিয়ে ভাবতে শুরু করে দেয় যে সে এখন কি করবে। তখনই সেখানে এমজিআর চলে আসে এবং সে তাড়াতাড়ি করে সেই গ্যাংকে ফোন করে এবং সে তাদেরকে বলছিল যে আমার ফিঙ্গারপ্রিন্ট যেন এখানে না ধরা পড়ে যায়। তারপর এখানে সেই হ্যাকারগুলো রাজি হয়ে যায়। তারপর এখানে সেই হ্যাকারগুলো তাকে বলছিল যে তোমাকে শুধুমাত্র সেখানের ওয়াইফাই আমাদের এখানে কানেক্ট করতে হবে। তখন ভয়ের চোটে এখানে রামু রাজি হয়ে যায় এবং সেখানের ওয়াইফাইটাকে এখানে তার সাথে কানেক্ট করে নেয়। তারপর যখন এখানে রামুর ফিঙ্গারপ্রিন্ট করা হয় তখন সেটাকে ডিক্লাইন করে দেওয়া হয়। এই সমস্ত কিছু দেখে এখানে রামুও খুশি হয়ে যায়। এরপর এমজিআর এখানে সেই ইয়েলো ফেস গ্যাং এর সাথে কথা বলে এবং বলে যে এই কেসটাকে কিভাবে বন্ধ করা হবে। তখন সেই হ্যাকারগুলো বলছিল যে আমরা যদি মালিনীর ফোনের অ্যাক্সেস পেয়ে যাই তাহলে আমরা এই ব্যাপারটাকে এখানে এন্ড করে দিতে পারবো, যার কারণে সিএম এবং স্বামী এখানে এক্সপোজ হয়ে যাবে। তারপর এখান থেকে সে স্বামীর মেয়ে মালিনীর কাছে আসে এবং তাকে হান্টার দিয়ে মেরে তার কাছ থেকে বাহানা করে তার ফোনের অ্যাক্সেস বের করে নেয়, যার কারণে এই ফিঙ্গারপ্রিন্ট সেই হ্যাকারদের কাছে চলে গেছিল এবং তারা খুব সহজে সমস্ত ফোনের অ্যাক্সেস করতে পারছিল। এরপর এখানে স্বামী যখন জানতে পারে তার মেয়েকে এমজিআর মেরেছে তখন সে এমজিআর কে মারার জন্য কোনা থেকে এখানে গুন্ডাদেরকে ডেকে নেয় এবং সে সেখানে সেই শর্তটাকে রাখে যে সেই হ্যাকারটাকে যে সেই এমজিআর কে মারবে তাকে সে এখানে ইনাম পাবে, সে এখানে পুরস্কার পাবে। এরপর তারা এখান থেকে এমজিআর কে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এমজিআর এখানে ইচ্ছা করে সেই সমস্ত লোকেদেরকে এক জায়গায় জড়ো করে এবং তাদেরকে একাই সেখানে অনেক বেশি মারধর করে। অন্যদিকে হ্যাকারের গ্যাং এখানে ফাইলটাকে হ্যাক করে
এটাকে নিউজ চ্যানেলে ছড়িয়ে দেয়, যার কারণে এখানে স্বামী এবং সিএম এর কথাগুলো লিক হয়ে গেছে, যেখানে তারা এখানে দাঙ্গা করার কথাগুলো বলছিল এবং এটা করার জন্য তাদের 1 থেকে 40 মিলিয়ন ইউরো পেতে চলেছে, যার কারণে এখানে পাবলিকরা অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি কেউ এখানে ধোঁকা করে এমজিআর কে মেরে ফেলেছে, যাকে তারা প্রথমে এমজিআর কে তারপর তাদেরকে প্রথমে এমজিআর সেখানে মারে, তারপর তারা সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু মাঝ রাস্তায় এখানে এমজিআর আহত হওয়ার কারণে ঘোড়া থেকে নিচে পড়ে যায়। তারপর এখান থেকে কিছু লোকেরা এখানে এমজিআর কে হসপিটালে নিয়ে যায়, আর এখানে সত্যি এমজিআর এর অবস্থা অনেক বেশি খারাপ ছিল। অন্যদিকে স্বামী এখানে মালিনীর সাথে দেশ ছাড়ার জন্য বেরিয়ে পড়েছে। অন্যদিকে সিএম ওখানে বুঝতে পেরে গেছে যে এখন তার সিটটাকে ছিনিয়ে নেওয়া হতে চলেছে, সেই কারণে সে একটি লোককে বলছিল যে আগে আমার নামে থাকা প্রমাণগুলো সরাও, তারপর আমি ব্যাপারটাকে দেখছি। তারপর একটা লোক এখানে মালিনী এবং স্বামীকে মেরে ফেলে, অর্থাৎ সিএম এর নামের প্রমাণগুলো এখান থেকে সরে গেছে। অন্যদিকে এখানে রামু ঠিক সময়ে চিকিৎসা হয়ে যাওয়ার কারণে বেঁচে গেছে, যেটাকে দেখে এখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা এখানে তার চোখে সেই পট্টিটাকে বেঁধে দেয়, যেটাকে কিনা এমজিআর পড়তো। এর ফলে এখানে পুরো রাজ্যের লোকেরা তাদের হিরোকে পেয়ে গেছে। এরপরে আমরা দেখতে পারি এখানে সিএম এর সরকার সেই ভিডিওর পর পড়ে গেছে। অন্যদিকে রামু এখানে সৎ পথে চলার জন্য ভেবে নেয়, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।